আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে ইরানের দিকে আব্রাহাম লিঙ্কন, আইসেনহাওয়ার, রুজভেল্ট প্রভৃতি নামের রণতরীগুলো ধেয়ে আসছে। কোনোটা ইতিমধ্যে আরব সাগরে উপনীত হয়েছে, ভূমধ্যসাগরে উপনীত হয়েছে, কোনোটা পথে আছে, খুব শিগগিরই পৌঁছে যাবে ইরানের পাশে। যদি এইগুলোর উপস্থিতির কারণে সমস্ত যুদ্ধ প্রস্তুতি আমেরিকা সুসম্পন্ন করার পরে ইরানের উপরে হামলা করে, তাহলে একটা বড় রকমের যুদ্ধ মধ্যপ্রাচ্যে শুরু হয়ে যেতে পারে। আমরা বিভিন্ন গণমাধ্যমে যে সমস্ত খবর প্রকাশিত হতে দেখছি, তাতে আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারছি না যে যুদ্ধটি সহজেই বন্ধ হয়ে যাবে এবং আমেরিকা অতি সহজেই ইরানের উপরে হামলা করে পার পেয়ে ফিরে চলে যেতে পারবে। সেই সাথে যে অবৈধ রাষ্ট্রের উস্কানিতে আমেরিকা কোনো রকমের অজুহাত ছাড়াই, দু একটি অজুহাত যা দিচ্ছে সেগুলো সবই ঠুনকো, কোনো অজুহাত ছাড়াই ইরানের উপরে যে হামলা করতে চলেছে, তা সেই প্ররোচনাকারী রাষ্ট্রের জন্যও ভয়ঙ্কর বার্তা বয়ে নিয়ে আসবে। এতে আমাদের বোধহয় কোনো সন্দেহ নেই। কারণ গত জুনের 12 দিনের যুদ্ধে ইরানি মিসাইলগুলো সেই অবৈধ খুনি রাষ্ট্রের কী ভয়ঙ্কর পরিণতি বয়ে নিয়ে আসতে পারে তার একটি নমুনা প্রদর্শন করেছে। আমরা সেই দখলদার রাষ্ট্রের নাগরিকরা সেই ভয়াল স্মৃতি ভুলে গেছে বলে মনে করি না। ইরান ওই সময় যদি যুদ্ধটা সঙ্গে সঙ্গে বন্ধ না করে আর 12 দিন চালাতো, তাহলে ইসরায়েলের যে 40,000-এর মতো বাড়িঘর ধ্বংস হয়েছিল, হয়তো 80,000 বাড়িঘর ধ্বংস হতো এবং তার অবকাঠামোর আরও ক্ষতি হতো। এমনি যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষাতেই তাকে প্রায় 1 যুগ সময় নিতে হবে। আমরা এরকম কোনো ভয়ানক কোনো যুদ্ধই পৃথিবীর কোনো দেশেই চাই না। বিশেষ করে ইরান মুসলিম কান্ট্রি হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো মুখে মুখে যদিও ইরানকে আশ্বাস দিয়েছে যে তাদের আকাশসীমা, তাদের ঘাঁটিগুলো আমেরিকা ব্যবহার করে ইরানের উপরে হামলা করতে পারবে না, আমরা মনে করি না যে তারা তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। তারা আমেরিকার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে তাদের মাটি ব্যবহার করে, তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করতে পারবে না, এটা তাদেরকে মানাতে পারবে না। ইতিমধ্যে কাতারে ব্রিটেনের টাইফুন যুদ্ধ জাহাজগুলো মোতায়েন করা হয়েছে। ওগুলো কি শখ করে আনা হয়েছে ওখানে? এই জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় নাই, মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ হয় নাই, বিনা উদ্দেশ্যে কি সেখানে নিয়ে আসা হয়েছে? অর্থাৎ এই যুদ্ধে যুক্তরাজ্য জড়িয়ে পড়বে, আর ইরান যখন ন্যাটো রাষ্ট্র আমেরিকার উপরে হামলা শুরু করবে, তখন ন্যাটো এসে এই যুদ্ধে জড়িয়ে পড়বে। তখন কি আমরা একথা বলতে পারবো যে চীন এবং রাশিয়ার এতে জড়িত হওয়ার কোনো দরকার নাই? চীনের সাথে এবং রাশিয়ার সাথে তো সামরিক চুক্তি আছে, প্রতিরক্ষা চুক্তি আছে ইরানের। চীন এবং রাশিয়া এই সুযোগে যদি সমুদ্রে থাকা আমেরিকার সমস্ত যুদ্ধ জাহাজগুলোকে ধ্বংস করে দেয় অথবা এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যাতে করে
তারা ফিরে যেতে বাধ্য হয়, তাহলে কি আমেরিকার এটা মুখ রক্ষা হবে? আমেরিকার জন্য কি এটা সুখকর হবে? সারা বিশ্বে আমেরিকার অস্ত্র বাণিজ্য কি সেভাবে আর চলতে পারবে? নাকি চীন যদি এবং রাশিয়া যদি ইরানের সাথে তাদের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী ইউরোপের উপরে ঝাঁপিয়ে পড়ে, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে কি ইউরোপের খুব বেশি একটা সুবিধা হবে? আমরা জানি যে গ্রিনল্যান্ডে আমেরিকা হামলা করার জন্যে, দখল করার জন্যে হুঙ্কার দিয়েছে। সে কারণে ন্যাটোর কতিপয় দেশ আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ডেনমার্কের পক্ষ হয়ে গ্রিনল্যান্ডে তারা সৈন্য নাকি মোতায়েন করেছে। তার মানে আমেরিকা গ্রিনল্যান্ডে ইউরোপের মুখোমুখি। এই অবস্থাতে ইরানের সাথে যুদ্ধ শুরু হলে ইউরোপ কি, ন্যাটো কি আমেরিকার পক্ষে সেভাবে ঝাঁপিয়ে পড়বে যে ন্যাটো আমেরিকার মুখোমুখি? সেই ন্যাটোই কি আবার আমেরিকার পক্ষে আসবে ইরানের সাথে যুদ্ধ শুরু হলে? এই সমস্ত প্রশ্নের জবাব ভবিষ্যতে বলে দিবে, মহান রব্বুল আলামিনই বলতে পারেন। তবে আমরা কখনোই যুদ্ধ চাই না। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ, সেখানে আমাদের লক্ষ লক্ষ ভাই প্রবাসে কাজ করে থাকেন। আমাদের ভাইদেরও কোনো ক্ষতি হোক এটাও আমরা চাই না, আমাদের মুসলিম দেশগুলোও ক্ষতিগ্রস্ত হোক সেটাও চাই না। ইরান কি করতে পারে? গত জুনে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের প্রাক্কালে কাতারের মার্কিন সবচাইতে বড় ঘাঁটিতে হামলা করে সেটা বুঝিয়ে দিয়েছে। এর আগে 2021 সালে কাসেম সুলাইমানিকে হত্যার পরে ইরাকে অবস্থিত আইন আল আসাদ ঘাঁটি, ইরবিল ঘাঁটিতে ইরান কি তাণ্ডব চালাতে পারে সেটাও দেখিয়ে দিয়েছে। এবার শোনা যাচ্ছে রাশিয়া এবং চীন থেকে সর্বাধুনিক পঞ্চম বা কোনো কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছে ষষ্ঠ প্রজন্মের সামরিক সরঞ্জামাদিও ইরানে আনা হয়েছে। এইগুলো ব্যবহার করে ইরান সহজে আমেরিকাকে ছাড় দিবে এবং আরব সাগর থেকে তারা আবার আমেরিকার আটলান্টিক মহাসাগরে ফিরে যেতে পারবে। আমরা কি সে আশা করব? যদি পাশাপাশি দেশ হতো তাহলে পরে নিজের ঘাঁটি থেকে আক্রমণ করে সামাল দেওয়া সহজ হতো। তাদেরকে তো সমুদ্রে ভাসমান অবস্থাতে ইরানের উপরে হামলা করতে হবে। সমুদ্রে ভাসমান অবস্থায় হামলা করে তাদের তেলের সংকট থাকবে। তো ইরানের প্রায় 5,000 বোট আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে মোকাবেলা করার জন্য চতুর্দিক থেকে ঘিরে রাখবে, ঘিরে থাকবে, হামলা করবে। তো এই অবস্থাতে তাদের হাতে মিসাইলের সাপ্লাইও তো লাগবে, রকেটের সাপ্লাই লাগবে, তাদের ব্যালিস্টিক মিসাইলের সাপ্লাই লাগবে। এ সমস্ত সাপ্লাইগুলো আনতেও তো তাদের সময় লাগবে। যখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বোটগুলোর মিসাইল আক্রমণের প্রতিবাদে আমেরিকা তাদের হাতে থাকা যুদ্ধ বহরে থাকা ডেস্ট্রয়ারগুলোতে থাকা মিসাইলগুলো শেষ করে ফেলবে, তখন তো তাদের আমেরিকা থেকে মিসাইল আসতে হবে। এগুলো তো আসতে সময় লাগবে। ততদিনে কি ইরান বসে বসে কফি খাবে? আর রাশিয়া তো সুবর্ণ সুযোগ পেয়ে গেছে, চীন সুবর্ণ সুযোগ পেয়ে গেছে ইরানের কাঁধে বন্দুক রেখে আমেরিকাকে শায়েস্তা করার জন্যে। আমেরিকা যেন কোনো দিন আর রাশিয়া এবং চীনের দিকে চোখ তুলে তাকাতে না পারে, সেই জন্য তো তারা দুইটা দেশ সামনে এগিয়ে এসেছে। সুতরাং আমেরিকার এখানে ইরানে আক্রমণ করলে খুব স্বস্তিদায়ক অবস্থার আমেরিকার মধ্যেও সৃষ্টি হবে আমরা এটা মনে করি না। এছাড়া আরও একটি খবর চাউর হয়েছে, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটাকে ICBM বলে। এটাকে স্পেসে স্যাটেলাইটের মাধ্যমে আক্রমণ করা হয়। এই অস্ত্রগুলো প্রথমে স্পেসে উঠে যায়, স্যাটেলাইটের নিয়ন্ত্রণের মাধ্যমে
এগুলো আমেরিকার আকাশে চলে যাবে। এদের এই সমস্ত আইসিবিএমের আওতা হচ্ছে 10 থেকে 12,000 কিলোমিটার। ইরান থেকে আমেরিকা 9,000 কিলোমিটার দূরে অবস্থিত। তো আইসিবিএমগুলো যদি আমেরিকার নিউ ইয়র্ক সহ বড় বড় শহরগুলোর উপরে আছড়ে পড়ে, তাহলে আমেরিকা কি তার অখণ্ডতা বজায় রাখতে পারবে, নাকি আমেরিকার জনগণ এটা ট্রাম্পের এই অনাচার, ট্রাম্পের এই বিনা উস্কানিতে গায়ের উপরে যুদ্ধ চাপিয়ে নেওয়াটাকে মেনে নেবে? আমাদের মনে হয় এই সমস্ত বিষয়গুলো ভেবেই আমেরিকার ইরানে হামলা করার বিষয়টি বিবেচনা করা উচিত। মাথা গরম নিজের দেশে, নিজের সম্প্রদায়ের কাছে বা নিজের দেশের পার্লামেন্টের সদস্যদের কাছে করা যায়, আন্তর্জাতিক মহলে গিয়ে মাথা গরম করা যায় না। এটা কোনো ভালো রাজনীতিবিদের লক্ষণ নয়, আচরণ নয়। আমরা ট্রাম্প সাহেবের মাথা যতই গরম হোক না কেন, ইরানের ব্যাপারে মাথা না গরম করার জন্য অনুরোধ করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।